বেশ কিছুদিন আগে এক দুপুরে ছুটির মেজাজে সবেমাত্র ভাত ঘুম দিতে যাব, আমার সেলফোনটা বেজে উঠল। ঘুমের মেজাজটাই বিগড়ে গেল। ফোনের স্ক্রিনে ফুটে ওঠা নামটা লক্ষ্য করলাম। ওহ, স্নিগ্ধা, অর্থাৎ আমার ভাগ্নে বউ। ফোনের স্ক্রিনে নামটা দেখেই আমার মন নেচে উঠল। এ ছিল সেই স্নিগ্ধা যার সাথে আমি টানা 2 বছর লাগাতার কাজ করেছি। আমার ভাগ্নে তার সাথে যদিও প্রেম করেই বিয়ে করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে স্নিগ্ধা বুঝতে পারল আমার ভাগ্নের দ্বারা কিছুই হবে না। রাতের পর রাত একাকিত্বে ছটপট করতে থাকা নবযৌবনা স্নিগ্ধা খুবই কষ্টে দিন কাটাচ্ছিল। যেহেতু সে প্রেম বিবাহ করেছিল, তাই তার পক্ষে কাউকে তার মনের কষ্ট বলাও সম্ভব ছিল না। প্রায় 5 বছর ধরে একাকিত্ব সহ্য করার পর একদিন আমি যখন ভাগ্নের অনুপস্থিতিতে স্নিগ্ধাকে এতদিন ধরে সন্তান না নেবার কারণ জিজ্ঞাসা করেছিলাম, তখন সে আমায় তার কষ্টের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেছিল এবং জানিয়েছিল সে বাধ্য হয়ে শীতের রাতেও স্নান করে নিজের মনকে শান্ত করছে। আমার চেয়ে বছর চারেকের ছোট স্নিগ্ধার কষ্টের কথা শুনে আমার খুবই দুঃখ হয়েছিল। তখন তার কষ্ট দূর করার জন্য আমি নিজেই একটা প্রস্তাব দিয়েছিলাম এবং সে সাথে সাথেই আমার প্রস্তাবে রাজি হয়ে গেছিল। স্নিগ্ধা তখন ছিল নবযুবতী ও অতীব সুন্দরী ও আকর্ষণীয় ছিল। ও সব সময় টাইট ফিটিং জামাকাপড় পরত, যে কারণে এলাকার সবার কেন্দ্রবিন্দুতে থাকত স্নিগ্ধা, এমনকি আমারও। কিন্তু সম্পর্কে মামা শ্বশুর হবার কারণে আমিও কোনোদিন তাকে আমার মনের ইচ্ছা প্রকাশ করতে পারিনি। তবে একদিন স্নিগ্ধা আর থাকতে না পেরে আমাকে অনুরোধ করেছিল কাজ করার জন্য। সদিন ওর কথায় রাজি হয়ে আমাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হয়, যার ফলে স্নিগ্ধা 10 মাসের মাথায় পোয়াতি হয়। সমাজের সামনে তার স্বামী শিশুটির পিতা গণ্য হলেও বাস্তবে কিন্তু আমিই তার পিতা ছিলাম। এরপর কর্মসূত্রে অন্য শহরে চলে যাবার ফলে আমি দীর্ঘ 5 বছর স্নিগ্ধার সাথে আর যোগাযোগ করতে পারিনি। সেই স্নিগ্ধাই ওই দিন আমায় ফোন করেছিল। আমি ফোন ধরতেই স্নিগ্ধা হেসে বলেছিল, মামা, আমি স্নিগ্ধা, তোমারই ভাগ্নে বউ। তোমার নাতনির, বাস্তবে যে তোমারই মেয়ে, এখন 5 বছর বয়স। সে তোমায় কি বলে ডাকবে, মামা দাদু নাকি বাবা? আচ্ছা মামা, তুমি কি ভেবেছ একটা সন্তান হবার পরেই কি তোমার ভাগ্নে বউয়ের কথা ভুলে গেছ? আমি তো তোমার ভাগ্নের মতো বুড়োও হয়ে যাইনি, তাই সন্তান হবার 6 মাস পর থেকেই তোমার সাথে সময় কাটানোর ইচ্ছে হচ্ছে। আমার আর একা ভালো লাগছে না। মামা, তুমি আবার কোনোভাবে আমার কাছে এসে গল্প করো, সময় কাটাও। এভাবে আর কতদিন থাকা যায় বলো তো? মামা শ্বশুর হিসাবে তার প্রয়োজন, শখ আহ্লাদের দিক খেয়াল রাখা আমার কর্তব্য ছিল। আমি বললাম, খুব শীঘ্রই তোমার মনের আশা পূরণ করব। কপালক্রমে সে সময়েই আমার কর্মস্থানও পাল্টে গেল এবং আমি আবার পুরানো স্থানে ফিরে এলাম আর বাড়ি থেকে যাতায়াত করতে লাগলাম। এমন অবস্থায় স্নিগ্ধার সাথে দেখা করা আরও সহজ হয়ে গেল। স্নিগ্ধা আমায় জানালো তার মেয়ে নিজের মামার বাড়ি গেছে এবং সে একলাই সেখানে 1 সপ্তাহ থাকবে। অতএব স্নিগ্ধার সাথে সময় কাটানোর এটাই সুবর্ণ সুযোগ। আমি মনে মনে একটা পরিকল্পনা করলাম। মেয়ে যেহেতু বাড়ি থাকছে না, তাই স্নিগ্ধাকে নিয়ে কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেলে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে যাবে। তবে ভাগ্নেকেও আমাদের সাথে নিয়ে গেলে কোনো ঝুট ঝামেলার ভয় থাকবে না। এছাড়া তাকে আমাদের ফরমাস খাটানো যাবে। তবে আমায় বাড়িতে মিথ্যে করে জানাতে হবে যে আমি অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। ছোট্ট করে ঘুরে আসার জন্য দীঘা ছাড়া ভালো স্পট নেই। তাছাড়া দীঘা এমনই এক জায়গা যেখানে নববিবাহিত বা অবিবাহিত সব ছেলেই আনন্দ ফুর্তি করতে যায়। সেক্ষেত্রে আমাদের হোটেলে 2টো ঘর ভাড়া করতে হবে। একটায় আমি স্নিগ্ধাকে সময় দেব এবং অন্যটায় আমার ভাগ্নে পড়ে পড়ে ঘুমাতে থাকবে। আজই স্নিগ্ধার বাড়ি গিয়ে আমার পরিকল্পনা জানিয়ে দিয়ে বেড়ানোর দিন ঠিক করে ফেলব। আমি সন্ধেবেলায় স্নিগ্ধার বাড়ি গেলাম। ভাগ্নে বাড়িতেই ছিল এবং সে আমায় আপ্যায়ন করে ঘরে নিয়ে গিয়ে বসালো। কয়েক মুহূর্তের মধ্যেই স্নিগ্ধা পাশের ঘর থেকে বেরিয়ে এলো। এতদিন পর বেড়াতে আসায় ভাগ্নে আপ্যায়নের জন্য কিছু মাছ মাংস কিনতে বাইরে গেল। একেই বলে কপাল, এই সুযোগটা কাজে লাগাতে হবে। ভগ্নে বেরিয়ে যেতেই স্নিগ্ধা দরজা দিয়ে ঘরে এসে আমার পাশে বসে পড়ল। মুচকি হেসে বলল, মামা, তুমি তো দেখছি ভাগ্নে বউকে ভুলেই গেছো। যাকে টানা 2 বছর ধরে একটানা আদর স্নেহ করেছ, তাকে ছাড়ে এতদিন কি করেছিলে বলো তো? আমি তোমাকে ছাড়া 5 বছর যে কি কষ্টে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। একবার অভ্যাস হয়ে যাবার পর টানা 5 বছর একা থাকাটা যে কত কষ্টের আমি তোমায় বোঝাতে পারছি না। তোমার ভাগ্নে তো রাতে শুয়েই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ গো মামা, এখন আমার মধ্যে যা পরিবর্তন হয়েছে তার ফলে আমায় কেমন লাগছে দেখতে বললে না তো?
আমি গাছের জাম্বুরা হাতে নিয়ে বললাম, স্নিগ্ধা, সন্তান হবার পর তোমার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে গো। আগের থেকে একটু বেশি সুন্দরী হয়ে গেছো। আর কথা না বাড়িয়ে গল্প শুরু করলাম। স্নিগ্ধাকে আশীর্বাদ করলাম। গত ৫ বছরে অনেক প্রসাদ জমেছিল মনে, সবটাই ওকে দিয়ে দিলাম। ৫ বছর বাদে আবার নতুন করে মামা শ্বশুর এবং ভাগ্নে বউয়ের সাক্ষাৎ সুন্দরভাবে অনুষ্ঠিত হল। দীর্ঘ সময়ের পর সাক্ষাতের ফলে আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। কিছুক্ষণ গল্প করার পর একটু বিশ্রাম করছিলাম। সেই সময় স্নিগ্ধা আদর বলল, মামা, আমরা দুজনে কোথাও ঘুরতে গেলাম না? তোমার ভাগ্নের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তুমিও তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারো। চলো না মামা, আমরা দুজনে কোথাও ঘুরে আসি, যেখানে শুধু তুমি আর আমি থাকব, আর কেউ থাকবে না। আমি হেসে বললাম, সোনা, তুমি তো আমার মুখের কথাটাই কেড়ে নিলে। আমিও তো তোমায় সেই প্রস্তাবই দিতে চেয়েছিলাম। তবে তোমার বর তোমায় আমার সাথে ছাড়তে রাজি হবে কি? স্নিগ্ধা মুখ ভেজিয়ে বলল, সে আবার রাজি হবে না মানে? যার নিজের ক্ষমতা নেই তার আবার রাজি হওয়ায় বা না হওয়ায় কি আছে? তাই মামা, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সাথে ঘুরতে গেলে সে কোনো আপত্তি করবে না। একটু পর স্নিগ্ধা নাইটি পরে নিল, আর আমিও সব গুছিয়ে নিলাম। কিছুক্ষণ বাদে ভাগ্নে বাড়ি ফিরে আসলো। আমি তাকে ঘুরতে যাওয়ার কথা জানালাম এবং সৌজন্যতার খাতিলে তাকেও আমাদের সাথে যেতে বললাম। ভাগ্নে আমার প্রস্তাব হেসে উড়িয়ে দিয়ে বলল, দূর, আমি কেন তোমাদের মাঝে কাবাব মেহাড্ডি হতে যাব? তোমরা দুজনেই যাও। তাছাড়া আমায় অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। আমি এই ফাঁকে কাজটা সেরে নেব। তাহলে তো আমাদের আর কোনো বাধা রইল না। আমি দীঘা ভ্রমণের কর্মসূচি পাল্টে পুরী করে ফেললাম, যাতে সৈকত শহর ঘোরার সাথে সাথে ট্রেনে ওঠার পর থেকেই আনন্দ আরম্ভ করে দেওয়া যায়। সেই জন্য আমি ফার্স্ট এসির বুটি টিকিট কাটলাম এবং সৌভাগ্যক্রমে একটি ২ সাইকার কুপেও পেয়ে গেলাম। নির্ধারিত দিনে আমি স্নিগ্ধাকে নিয়ে ঠিক সময়ে হাওড়া পৌঁছালাম। ওই দিন স্নিগ্ধা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তার পরনে ছিল জিন্সের স্লিম ফিট প্যান্ট এবং স্লিম ফিট গেঞ্জি। ওই পোশাকে তাকে নববিবাহিতা সুন্দরী লাগছিল এবং মনেই হচ্ছিল না সে এক সন্তানের মা। আমি স্নিগ্ধাকে ইয়ার্কি করে বললাম, তোমাকে আজ যা দেখাচ্ছে ভাবাই যায় না। তোমায় দেখে কে বলবে তুমি আমার ভাগ্নে বউ? সমস্ত সহযাত্রীরা তোমায় দেখে আমার উপর ঈর্ষান্বিত হয়ে যাচ্ছে। তারা ভাবছে লোকটা কি সুন্দরী বউ পেয়েছে। আমার তো আর সবুর হচ্ছে না। স্নিগ্ধা মুচকি হেসে বলল, আর একটু সবুর করো মামা। ট্রেনের কামরায় ওঠার পর তো আমি শুধুই তোমার। যত ইচ্ছে গল্প করে নিও। ট্রেনের কামরায় ওঠার সাথে সাথেই টিটি স্যার আমাদের টিকিট পরীক্ষা করে নির্ধারিত কূপে বসতে অনুরোধ করলেন। ফার্স্ট এসি মানে এলাহি ব্যাপার। সাথে সাথেই কোচ পরিচারক এসে আমাদের জন্য খাবার, জল এবং শোবার জন্য ২টো সাইকাতেই বিছানা পেতে দিল। বিছানা পাতার সময় স্নিগ্ধা আমায় চোখ টিপে ইশারায় বলল, বেচারা উপরের সাইকায় ব্যর্থই বিছানা পাচ্ছে। আমরা দুজনে তো সারা রাত নিচের সাইকাতেই থাকব। আমিও স্নিগ্ধার ইশারায় হেসে ফেললাম। কিছুক্ষণ বাদে কোচ পরিচারক চলে গেল। আমিও সাথে সাথে কূপের দরজা লক করে দিলাম। আমাদের কূপের ভিতরেই একটা ওয়ার্ড্রোব আর ওয়াশ বেসিনও ছিল। স্নিগ্ধা মুচকি হেসে বলল, মামা, তোমার কি আর একটুও সবুর হচ্ছে না? ট্রেনটা কিন্তু এখনো ছাড়েনি, তাই কালো কাচের ভিতর দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকেরা কিন্তু আমাদের দেখতেও বুঝতে পারছে। ট্রেন ছেড়ে যাবার পর গল্প শুরু করবে। এরা কেউই আমায় চেনে না, তাই এমন সুযোগে তাদেরকে লজ্জা পেয়ে আমি ভাই বোনের মতো চুপ করে বসে থাকতে পারবো না। এদিকে লক্ষ্য করলাম বগির কাছের জানালা ভেদ করে প্ল্যাটফর্মের কিছু লোক স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা কাছের জানালার ভেতর দিয়ে লোকগুলোর উদ্দেশ্যে বিদ্রুপ করে বলল, ভাই, আমায় দেখে তুমি ভেবো না যে আমি তোমারই বয়সী। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। আমার ১০ বছর বিয়ে হয়ে গেছে। স্নিগ্ধার কথা শুনে আমার ভীষণ হাসি পেয়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, স্নিগ্ধা, যদি ওই ছেলেটা তোমার কথা শুনতে পারত তাহলে সে মনের দুঃখে মুখ দেখাতে পারবে না। আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে ট্রেন ছাড়ে, কারণ আমার উদ্দেশ্য ছিল ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দিলেই আমরা গল্প করতে শুরু করব। কিছুক্ষণ বাদে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তে লাগলো, আর আমরাও কাজে মনোযোগ দিলাম। বন্ধুরা, তোমরা যারা একদম খোলামেলা গল্প শুনতে চাও তারা কমেন্টে দেয়া ওয়েবসাইট থেকে গল্প শুনতে পারো। এখানে নতুন নতুন একদম খোলামেলা গল্প দেয়া হয়। এদিকে ট্রেনের ঝড়ের গতি, অন্যদিকে আমরা।
বেশ জমে উঠেছে আমাদের আড্ডা। চলন্ত ট্রেনে অনেক আনন্দ করেছি, অনেক প্রসাদ দিয়েছি স্নিগ্ধাকে। একটু পর আমরা ফ্রেশ হয়ে নিলাম রাতের খাবার খাওয়ার জন্য। যেহেতু কামরার ভিতরে বার্থের উল্টো দিকেই ওয়াশবেসিন ছিল, তাই চলন্ত ট্রেনে আমাদের ফ্রেশ হতে একটুও অসুবিধে হয়নি। নৈশ ভোজনের পর আমরা আরও এক দফা গল্প করেছিলাম। সকালে ট্রেন থেকে নামার পর আমরা স্টেশন থেকে হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের পরিকল্পনা ছিল কোনো দর্শনীয় স্থান ঘুরতে যাব না, শুধু দুজনে একসাথে সমুদ্রে স্নান করব আর হোটেলের ঘরে সময় কাটাবো। আর সেজন্যই আমি আগে থেকেই একটা দামি হোটেলে আমাদের জন্য সুন্দর ঘর সংরক্ষিত করে রেখেছিলাম। হোটেলের ঘর এবং পরিবেশটা স্নিগ্ধার ভীষণ পছন্দ হয়েছিল, তাই সে ঘরে ঢুকেই জুতো খুলে শুয়ে পড়ল আর বলল, একটু বিশ্রাম করে নি, সারা রাত যা ধকল গেছে, আবারও তো ধকল সইতে হবে। একটু পর জামা কাপড় চেঞ্জ করে জলখাবার খেয়ে সমুদ্র স্নানের জন্য প্রস্তুত হলাম। এবার স্নিগ্ধার পরনে ছিল হাফ প্যান্ট আর গোল গলার গেঞ্জি। সমুদ্র পাড়ের অনেক লোকই স্নিগ্ধার দিকে তাকিয়েছিল। স্নিগ্ধা মুচকি হেসে আমায় ফিসফিস করে বলেছিল, মামা দেখেছ, ছেলেগুলো এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমার সাথে বন্ধুত্ব করতে চায়। অবশ্য তাতে আমার একটুও অস্বস্তি হচ্ছে না। এসব কিছু তোয়াক্কা না করে আমি আর স্নিগ্ধা সমুদ্রের জলে নামলাম। প্রচুর নববিবাহিত ও অবিবাহিত কাপেল সমুদ্রের জলে নেমে আনন্দ করছিল। তবে মনে হয় না কেউই স্নিগ্ধার মতো বিয়ের 10 বছর পর এক সন্তানের মা হয়ে শ্বশুর সম্পর্কিত আত্মীয়ের সাথে ঘুরতে এসেছে। কোমর জলে ঢেউ আসতেই স্নিগ্ধা টাল সামলাতে না পেরে পানিতেই পড়ে যাচ্ছিল, ইয়ার আমি তাকে সাপোর্ট দিচ্ছিল। আমরা দুজনে টানা 2.5 ঘন্টা ধরে সমুদ্রে স্নান করেছি, আনন্দ করেছি। টানা 4 দিন ধরে প্রতিদিনই আনন্দ করে আমরা দুজনে বেশ বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছিলাম। ফেরার পথে ট্রেনে আমরা আর 2 শায়িকার কামরা পাইনি, তাই সেই রাত অন্য 2 সহযাত্রীর সাথে আমাদের দুজনকে ভাই বোনের মতোই আলাদা শায়িকায় শুতে হয়েছিল। ফেরার পর কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। আমি আবার অফিসে মন দিলাম, স্নিগ্ধাও নিজের সংসারে ব্যস্ত হয়ে গেল। তবুও মাঝে মাঝে হঠাৎ ফোন করত। তুমি কি ভাবছো না আমায়? এমনভাবে বলতো যেন সব স্বাভাবিক, অথচ গলায় এক অদ্ভুত টান থাকত। আমি হালকা হেসে এড়িয়ে যেতাম, কিন্তু ভেতরে কোথাও একটা ভয় কাজ করত, যদি কেউ শুনে ফেলে। একদিন সন্ধ্যায় হঠাৎ স্নিগ্ধার ফোন এলো, কাপা গলায় বলল, একটু বিপদে পড়েছি। আমি চমকে উঠলাম, কি হয়েছে? ও বলল, তুমি যে আমাদের ছবি তুলেছিলে, ওই একটা ছবি আমার ফোনে পড়েছিল। আজ বিকেলে তোমার ভাঙে আমার ফোনে চোখ বুলাতে গিয়ে দেখে ফেলেছে। আমি মুহূর্তে থমকে গেলাম, বুক ধড়ফড় করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, ও কি বলল? স্নিগ্ধা বলল, প্রথমে কিছু না, কিন্তু মুখটা এমন করে তাকাচ্ছিল যেন সব বুঝে গেছে। শুধু বলল, তুমি এমনটা করতে পারলে? এই একটাই লাইন। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। স্নিগ্ধা বলল, রাতের খাবার খাওয়ার সময়টাও ও একটাও কথা বলেনি, শুধু আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন ভেতরে আগুন পড়ছে। তারপর হঠাৎ বলে উঠল, তোমাদের মধ্যে কিছু হয়েছে? আমি টের পেলাম ওর কণ্ঠে ভয়, লজ্জা আর একটু কাঁপুনি। স্নিগ্ধার কথায় আমার মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে। এই কথার পর ফোনের ওপাশে স্নিগ্ধার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি বুঝলাম ভয়টা এখন শুধু ওর নয়, আমারও। 2 দিন পর আমি হঠাৎ স্নিগ্ধার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখলাম গেটের সামনে ওর স্বামী দাঁড়িয়ে, মুখে কোনো ভাব নেই, কিন্তু চোখের চাহনিতে সন্দেহ স্পষ্ট। আমার দিকে একবার তাকিয়ে হালকা হাসল, কেমন অদ্ভুত এক হাসি। আমি কিছু না বলে এগিয়ে গেলাম। সেদিন রাতে স্নিগ্ধা আবার ফোন করল। মামা, ও এখন প্রায়ই আমার ফোন দেখে, কথা কম বলে, কিন্তু আচরণে বুঝি কিছু একটা করার প্ল্যান করছে। আমি ভীষণ ভয় পাচ্ছি। আমি বললাম, তুমি শান্ত থেকো, ওকে কিছু বুঝতে দিও না। স্নিগ্ধা বলল, কিন্তু আমি কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। প্রতিদিন মনে হয় তুমি পাশে থাকলে ভালো লাগতো। এখন ভয়, লজ্জা, ভালোবাসা সব একসাথে মিশে গেছে। আমি চুপ করেছিলাম। ফোনের ওপাশ থেকে শুধু ওর নিঃশ্বাসের আওয়াজ আসছিল। হঠাৎ ফোন কেটে গেল। রাতটা ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল যেটা একসময় আনন্দ ছিল, এখন সেটা এক অদ্ভুত আগুনে পরিণত হয়েছে।
পরের সকালে ফোন করলাম, স্নিগ্ধা রিসিভ করল না। দুপুরে আবার চেষ্টা করলাম, ফোন বন্ধ। আমার বুকের ভেতর তখন অস্থিরতা জমে উঠেছে। সেই সন্ধ্যায় হঠাৎ একটা মেসেজ এলো, ও এখন সব জানে, কিছুদিনের জন্য যোগাযোগ করো না। আমি স্ক্রিনে তাকিয়ে রইলাম, হাত কাঁপছিল, বুকের ভেতর যেন ঢেউ উঠছে। রাতটা একেবারে ঘুমছাড়া কাটল। ভেতরটা যেন কেবল একটাই ভাবনায়, স্নিগ্ধা আর আমি একসাথে দূরে কোথাও চলে যাই। সেদিন রাতেই ওকে মেসেজ করে বললাম, চলো আমরা কোথাও পালিয়ে যাই। এক কথায় রাজি হয়ে গেল। সেই মুহূর্তেই মনে হলো এই হাত ধরেই সব ঠিক হয়ে যাবে। ভোর রাতেই বেরিয়ে গেলাম আমরা। পাহাড়ি শহরে পৌঁছতেই মনে হলো যেন অন্য কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি। হোটেলের বারান্দা থেকে নিচে ঝর্ণার পানি ছুটছে, চারপাশ সবুজে মোড়া। আমরা দুজনে একসাথে হেসে উঠলাম। কোনো দায়িত্বের ছাপ নেই, কোনো চোখ রাখার ভয় নেই। রাত যখন আসে আমরা বারান্দায় বসে একে অপরের দিকে তাকাই। ওর চোখে সেই পুরনো উচ্ছ্বাস, আর চোখে চোখে মজা। আমি হেসে বলি, দেখছিস, পালানোটা আমাদের জীবনের সবচেয়ে বড় ফ্রিতে আনা আনন্দ। স্নিগ্ধা হেসে তাত চাপা দিয়ে বলল, হ্যাঁ, আর তুমি পাশে থাকলে সব ঠিক থাকে। এভাবে আমরা কাটাচ্ছি দিনগুলো। হাসি, চা, হালকা শপিং আর ছোট ছোট চমক, সবই যেন নতুন, সবই যেন আনন্দের ছোঁয়া। এখানে কেউ বিচার করে না, কেউ জিজ্ঞেস করে না, শুধু আমরা দুজন আর আমাদের মিষ্টি রঙিন ছোট শহর।